হাই স্টুডেন্ট, আমি সমীর স্যার, কোচিং ইন কমার্স আমার এই ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাস থাকছে আমাদের কস্ট অফ ক্যাপিটালের উপর। কস্ট অফ ক্যাপিটালের এর আগে দুটো ক্লাস করেছি, সেই দুটো ক্লাসে কস্ট অফ ডিবেঞ্চার বা কস্ট অফ ডেপ্ট বের করা শিখিয়েছি। আজকে যেটার উপর ক্লাস করাবো সেটা হচ্ছে কস্ট অফ প্রেফারেন্স শেয়ার। কস্ট অফ প্রেফারেন্স শেয়ার যখন করব, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটালের উপর কস্ট যখন বের করব, প্রেফারেন্স শেয়ার দু রকম হয়। তোমরা দেখেছো যে তোমরা প্রেফারেন্স শেয়ারকে পেয়েছো যখন দু রকম রূপে পেয়েছো। একটা হচ্ছে রেডিমেবল প্রেফারেন্স শেয়ার, যেটা 5 বছর 10 বছর পরে ফেরতযোগ্য। আর একটা হচ্ছে ইরেডিমেবল প্রেফারেন্স শেয়ার, যেটা হচ্ছে ফেরতযোগ্য না, যারা হচ্ছে পার্টিসিপেটিং প্রেফারেন্স শেয়ার বলা হয়। ইকুইটি শেয়ারের মতো ওরাও কিন্তু তখন কারবারের মালিক, ওদের ফেরত দেওয়া হবে না পয়সা। তা সেইগুলো হচ্ছে ইরেডিমেবল। এই প্রেফারেন্স শেয়ারের কস্ট আমরা ক্যালকুলেশন করব কিভাবে। আমি বলেছিলাম আগের ক্লাসে যে আমরা প্রথমে ডিবেঞ্চারের কস্ট কিভাবে ক্যালকুলেশন হবে তার ফর্মুলা দিয়ে আমরা ক্যালকুলেশন করে দেখিয়েছি। এরপরে আমি বলেছিলাম যে প্রেফারেন্স শেয়ারটা তার ক্লাসও দুটো ক্লাস দেব, দিয়ে তার ফর্মুলা আলোচনা করব এবং সেখানে কিছু প্রবলেম সলিউশন করে দেখাবো। তারপরে আমরা ইকুইটি শেয়ারটা ধরবো, এরকম পরপর স্টেপ বাই স্টেপ এগোবো। হ্যাঁ, এটা দেখো, আমরা এই প্রেফারেন্স শেয়ারের কস্ট ক্যালকুলেশনের সময় আমরা প্রথমে করি ইরেডিমেবল প্রেফারেন্স শেয়ার যেগুলো আছে তার কস্ট কিভাবে ক্যালকুলেশন করব। এবার এই ইরেডিমেবল প্রেফারেন্স শেয়ারের আমরা কস্ট যখন ক্যালকুলেশন করি সেটাকে বলা হয় কেপি। ঠিক আছে, কেপি ইকুয়ালস টু ডি বাই পি। এখানে ডি কি? ডি হচ্ছে ডিভিডেন্ড আর পি হচ্ছে নেট প্রসিডস বা ইস্যুড প্রাইস। যদি পার শেয়ারের উপর করো তাহলে ডিটা হচ্ছে ডিভিডেন্ড পার শেয়ার, আর যদি পার শেয়ারে করি তাহলে পিটা হচ্ছে নেট প্রসিডস পার শেয়ার। তাহলে নেট প্রসিডস বা ইস্যুড প্রাইস সেটা হচ্ছে পি। এবার আমরা এখানে ডিভিডেন্ড ট্যাক্স যদি কনসিডার না করি তাহলে ফর্মুলাটা হচ্ছে এইরকম। এবার যদি ডিভিডেন্ড ট্যাক্স আমরা কনসিডার করি তাহলে ফর্মুলাটা একটু অন্যরকম হবে। সেখানে হচ্ছে কেপি ইকুয়ালস টু ডি ইন্টু 1 প্লাস ডিটি। ডিটি মিনস হচ্ছে ডিভিডেন্ড ট্যাক্স, তাহলে ডিটি 1 প্লাস ডিটি ইন্টু করবে ডি এর সঙ্গে বাই কি করবে পি। এখানে ডিভিডেন্ড ট্যাক্স কনসিডার করা হচ্ছে, এখানে ডিটি লিখে দিয়েছি ডিভিডেন্ড ট্যাক্স। একটা দেখো, আমরা যখন প্রেফারেন্স শেয়ারের উপর ডিভিডেন্ড দিই, মেবি প্রেফারেন্স শেয়ারটা যদি 20% থাকে তাহলে প্রেফারেন্স শেয়ার ক্যাপিটালের উপর আমি 20% ডিভিডেন্ড দেবো। মেবি ধরে নাও তুমি প্রেফারেন্স শেয়ারের ভ্যালু হচ্ছে 100 টাকা, ফেস ভ্যালু 100 টাকা। তাহলে সেই ফেস ভ্যালু 100 টাকার উপর আমরা যদি 20% ডিভিডেন্ড দিই তাহলে ডিভিডেন্ডের পরিমাণ কত? 20 টাকা। কিন্তু তখন করতে হয় কি, যদি আমাদের ডিভিডেন্ড ট্যাক্স দেওয়ার থাকে তাহলে আমরা ডিভিডেন্ড ট্যাক্স দিই কি, ওই 20 টাকা যেটা বেরিয়েছে ওর উপর ধরো ডিভিডেন্ড ট্যাক্স 10%, তাহলে 20 টাকার উপর আবার 10% মানে কত টাকা? 2 টাকা। তাহলে কোম্পানির খরচ হবে, কোম্পানির শেয়ার হোল্ডারদের দেবে কত? 20 টাকা, আর সরকারকে দেবে কত? 2 টাকা। তাহলে কোম্পানির খরচ হলো প্রেফারেন্স শেয়ারের পিছনে কত? 22 টাকা। তা সেটা ক্যালকুলেশন কিভাবে করছি? এই ডিভিডেন্ড হচ্ছে, এটা হচ্ছে 20 টাকা, এখানে যদি 1 প্লাস ডিটি হচ্ছে 10% যদি হয় তাহলে 0.10 হবে, তাহলে এটা 1.1 হবে। 1.1 হলেই ডি কে গুণ করলেই দেখবে ইন্টু করলেই কি বেরোবে? 22 টাকা। তাহলে আমাদের যে 22 টাকা খরচ হচ্ছে, পার শেয়ারে খরচ হচ্ছে 22 টাকা। তাহলে সেই 22 টাকা বাই নেট প্রসিড ধরো আমরা প্রেফারেন্স শেয়ারকে অ্যাট পারে ইস্যু করেছিলাম, তাহলে 100 টাকায় পেয়েছিলাম। তাহলে নেট প্রসিড কত? 100। যদি প্রিমিয়ামে ইস্যু করি, আমরা যদি 10% প্রিমিয়ামে ইস্যু করি তখন নেট প্রসিডস কত হয়ে যাবে? 110। যদি ডিসকাউন্ট ইস্যু করি নেট প্রসিডস আমাদের যদি দেখি ডিসকাউন্ট আছে 10%, তাহলে হবে কত? 90। ঠিক আছে, সরি, নেট প্রসিডসটা এরকম কিন্তু চেঞ্জ হবে। ঠিক আছে, নেট প্রসিডসটা যদি অ্যাট পারে হয় তাহলে 100 টাকাই থাকবে, যদি অ্যাট প্রিমিয়াম হয় তাহলে একটু বাড়বে, অ্যাট ডিসকাউন্ট হলে তাহলে কমবে। তাহলে এইভাবে নেট প্রসিডসটা আগে বের করে নেবে, বের করে নিয়ে তারপরে কিন্তু এই ফর্মুলাটা ইউজ করবে। এবারে এইখানে আমরা এটা ক্যালকুলেশন করলাম, ইরেডিমেবল প্রেফারেন্স শেয়ার যদি হয় তার একবার উইদাউট ডিভিডেন্ড ট্যাক্সে আমাদের মানটা বেরোবে ডি বাই পি করলেই আমাদের কস্ট অফ প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল বেরিয়ে যাবে। আর যদি সেখানে ডিভিডেন্ড ট্যাক্স থাকে তার ডি ইন্টু 1 প্লাস ডিটি বাই পি করলেই কেপি বেরিয়ে যাবে। এবার যদি এটা রেডিমেবল হয় তাহলে কিরকম হবে দেখো। রেডিমেবল প্রেফারেন্স শেয়ার হলে সেখানে কস্টটা একটু অন্যরকম হবে। রেডিমেবল প্রেফারেন্স শেয়ার হলে তখন কেপি ইকুয়ালস টু হবে ডি প্লাস আর মাইনাস এস বাই এন
বাই আর প্লাস এস বাই টু। এসটা এখানে মিশে গেছে, এসটা একটু দেখো বোঝা যাচ্ছে। তাহলে আর প্লাস এস বাই টু, ঠিক আছে, যেখানে ডিটি নট কনসিডার্ড, যেখানে ডিভিডেন্ড ট্যাক্স কনসিডার করা হচ্ছে না। এবার যদি কনসিডার করা হয় তাহলে কি হবে, তাহলে কিন্তু কেপি ইকুয়ালস টু হবে ডি এর সঙ্গে 1 প্লাস ডিটি ইন্টু হবে ডি ইন্টু 1 প্লাস ডিটি প্লাস আর মাইনাস এস বাই এন আর প্লাস এস বাই টু, যেখানে ডিটি কনসিডার্ড। এবারে তুমি বলবে আর ইকুয়ালস টু কত, আর ইকুয়ালস টু হচ্ছে রেডিমেবল প্রাইস, এস হচ্ছে নেট প্রসিডস, যেটা ওখানে পি বলছিলাম এখানে এস লিখেছি, হ্যাঁ এসও লেখা যায় পিও লেখা যায়। তাহলে এস ইকুয়ালস টু নেট প্রসিডস বা ইস্যুড প্রাইস, এন হচ্ছে নাম্বার অফ ইয়ার, কত ইয়ার পরে আমরা ওকে রেডিম করছি সেটা হচ্ছে এন, আর ডি হচ্ছে ডিভিডেন্ড, আর ডিটি হচ্ছে ডিভিডেন্ড ট্যাক্স। ক্লিয়ার? তাহলে এইগুলো হলো আমাদের নোটেশন, এইগুলো একটু মাথায় রাখবে। ফর্মুলাটা হচ্ছে এইরকম, যখন ডিভিডেন্ড ট্যাক্স কনসিডার করা হবে তখন হচ্ছে এই ফর্মুলাটা, আর যখন করা হবে না তখন হচ্ছে এই ফর্মুলাটা। ঠিক আছে? তোমরা এখানে বলবে যে স্যার কর্পোরেট ট্যাক্স যদি দেওয়া থাকে, যেখানে 50% কর্পোরেট ট্যাক্স দেওয়া আছে, তাহলে কি করব, এই প্রেফারেন্স শেয়ার, ইকুইটি শেয়ার, এদের ক্ষেত্রে কিন্তু মনে রাখবে কর্পোরেট ট্যাক্স কনসিডার করা হবে না। কর্পোরেট ট্যাক্স কিন্তু ডিভিডেন্ডের উপর দিতে হয় না, তাহলে এখানে ডিভিডেন্ডের উপর কর্পোরেট ট্যাক্স আমরা লাগাবো না। সেখানে ডিবেঞ্চারের ক্ষেত্রে কিন্তু, লোনের ক্ষেত্রে আমরা সেখানে কর্পোরেট ট্যাক্স সেখানে ইউজ করেছিলাম, দেখবে 1 মাইনাস টি করতাম, পুরো ফুল ভ্যালুর বাইরে 1 মাইনাস টি করে দিতাম, তাই না? তাহলে এখানে কিন্তু প্রেফারেন্স শেয়ার, ইকুইটি শেয়ারের ক্ষেত্রে কর্পোরেট ট্যাক্স ইউজ হবে না, এখানে ডিভিডেন্ড ট্যাক্স যদি থাকে ডিভিডেন্ড ট্যাক্সটা কিন্তু কনসিডার করতে হবে। ঠিক আছে? তাহলে এই হলো দুটো ফর্মুলা। এবার দেখো একটা প্রবলেম দেখাবো, প্রবলেমটা সলিউশন করব। দেখো এইরকম একটা প্রবলেম আছে, বলেছে এ লিমিটেড ইস্যুড 10,000 12% প্রেফারেন্স শেয়ার অফ ₹100 ইচ at a premium 10%, but redeemable at 20% premium after 5 years. এখানে বলেছে তারপর দ্য কোম্পানি পেজ আন্ডাররাইটিং কমিশন 5%, আর ইফ ডিভিডেন্ড ট্যাক্স ইজ 12.5%, সারচার্জ 2.5%, এডুকেশন সেস 3%, ক্যালকুলেট কেপি, মানে কস্ট অফ প্রেফারেন্স শেয়ার। তাহলে এটা বলেছে। তাহলে দেখো আমরা যে ইকুইটি এই প্রেফারেন্স শেয়ার ইস্যু করেছি, প্রেফারেন্স শেয়ার ইস্যু করার সময় আমাদের দেখতে হবে প্রেফারেন্স শেয়ার ইস্যু করে কতটা ইস্যুড প্রাইস পেয়েছি, বা যেটাকে আমরা বলি নেট প্রসিডস। তাহলে সেটা একটু ক্যালকুলেশন করে নিই। দেখো ক্যালকুলেশন করার সময় আমরা পার শেয়ারের বের করবো, হ্যাঁ, আমরা টোটাল শেয়ারের বের করবো না। পার শেয়ারে বের করলে আমাদের যা ভ্যালু বেরোবে, যা কস্ট বেরোবে, আর আমরা টোটাল শেয়ারের উপর ক্যালকুলেশন করলেও সেই কস্ট অফ প্রেফারেন্স শেয়ার একই বেরোবে। তাহলে আমরা পার শেয়ারে করি না, কেন আমরা ওই 10,000 দিয়ে গুণ করে করে বড় ফিগার করতে যাবো, তাই না? সময় বেশি লাগবে। দেখো ফেস ভ্যালু অফ শেয়ার কত, 100 টাকা, কিন্তু আমরা ইস্যু করেছিলাম 10% প্রিমিয়ামে। তাহলে অ্যাড প্রিমিয়াম 10% কার উপর করবো, এই ফেস ভ্যালুর উপর 100 টাকার উপর 10 টাকা যোগ করলাম 110, কিন্তু বলেছিল দেখবে কোম্পানি আন্ডাররাইটিং কমিশন পেড করেছে 5%। আন্ডাররাইটিং কমিশন মানে দালালরা যে কমিশনটা খেয়েছে, তাহলে ওই দালালরা যে কমিশন খাবে তারা কিন্তু ফেস ভ্যালুর উপর কমিশন নেয় না, তারা পুরো ওই প্রিমিয়াম সমেত যে ইস্যুড প্রাইস হয় তার উপর কমিশন নেয়। তাহলে তারা কমিশন নেবে কার উপর, 110-এর উপর। তাহলে লেস আন্ডাররাইটিং কমিশনটা আমার খরচ হয়েছে, তাহলে খরচা হলে কি করব, লেস করব। তাহলে আন্ডাররাইটিং কমিশন লেস করছি 5%, এর উপর 5% করলে 5 টাকা 50, এটা থেকে লেস করলাম। তাহলে আমাদের হাতে আসছে কত, কোম্পানির হাতে আসছে কত, পার প্রেফারেন্স শেয়ারে 104 টাকা 50। এটাকেই আমরা বলি নেট প্রসিডস বা এস, বা এটাকে পিও বলা যায়। ঠিক আছে? নেক্সট, এবার রেডিমেবল প্রাইসটা বের করতে হবে। রেডিমেবল প্রাইস হচ্ছে, দেখো ফেস ভ্যালু ছিল কত, 100 টাকা, কিন্তু আমরা যখন রেডিমশন করব তখন আমরা কথা দিয়েছি যে 20% প্রিমিয়াম দেবো। দেখো রেডিমেবল অ্যাট 20% প্রিমিয়াম, তাহলে অ্যাড প্রিমিয়াম করব, প্রিমিয়াম অন রেডিমশন কত বলবো, 20% মানে 100 টাকার 20% 20 টাকা। তাহলে এই দুটো প্লাস করে আমাদের ফেরত দিতে হবে কত, 120 টাকা। তাহলে সেটা হচ্ছে রেডিমেবল প্রাইস। ঠিক আছে? তাহলে এই দুটো বের করা হলো। আরেকটু বের করতে হবে, সেটা হচ্ছে ডিভিডেন্ড ট্যাক্সটা দেখো, ওটা একটু ক্যালকুলেশন করতে হবে, কারণ অনেক রকম ট্যাক্স আছে, একসাথে ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে? তাহলে ওইটা একটু ক্যালকুলেশন করি। দেখো এখানে 3 নম্বর ক্যালকুলেশন করব, ডিভিডেন্ড অন শেয়ার। আমাদের শেয়ারের ফেস ভ্যালু কত, 100 টাকা, তার উপর ডিভিডেন্ডের পার্সেন্টেজ কত,
12%, তাহলে 100 টাকা 12% করলে ডিভিডেন্ড বেরোবে কত? 12 টাকা। এটাই হচ্ছে ডি, যেটা আমার কাজে লাগবে। নেক্সট, এবার ডিভিডেন্ড ট্যাক্স করব। দেখো ডিভিডেন্ড ট্যাক্স বলেছিল 12.5%, তাহলে 12.5% যদি ডিভিডেন্ড ট্যাক্স হয়, তাতে কিন্তু সারচার্জ চাপাতে বলেছে 2.5%। কার উপর? এই 12 টাকা 50-এর উপর। তাহলে 12.5, তার উপর সারচার্জ চাপালাম 2.5, 2.5% করলে সেখানে বেরোচ্ছে কত? 0.3125। এবার এই দুটো প্লাস করবে, করলে বেরোলো 12.8125। তাতে এডুকেশন শেষ চাপাবে ওইটার উপর 3%, চাপালে হচ্ছে 0.3844। তাহলে এটা প্লাস করে দেবে। প্লাস করলে যেটা হলো সেটাই হচ্ছে আমাদের ডিভিডেন্ড ট্যাক্স। তাহলে টোটাল ডিভিডেন্ড যা হবে তার উপর এত পার্সেন্ট ডিভিডেন্ড ট্যাক্স চাপবে। তাহলে আমাদের এটাকে বলবো কি? ডিটি। এটা পার্সেন্টেজে আছে, যদি পার্সেন্টেজ ছাড়া লিখি তাহলে পয়েন্টটা কি হবে? দুঘর আগে চলে আসবে। তাহলে হবে 0.131969। ঠিক আছে, চলো এবার ক্যালকুলেশনটা কিভাবে করবে দেখো। দেখো এইবার আমরা সমস্ত কিছু বের করে নিয়েছি। এইবার যদি আমরা কেপি বের করি, কস্ট অফ প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল, তাহলে ফর্মুলাটা হচ্ছে ডি ইন্টু ডিভিডেন্ড ট্যাক্স আছে, তাহলে 1 প্লাস ডিটি প্লাস আর মাইনাস এস বাই এন বাই আর প্লাস এস বাই 2। তাহলে এটা যদি করি তাহলে আমাদের ডিভিডেন্ডের মান কত? ডিভিডেন্ড পার শেয়ার, আমরা পার শেয়ারে করছি ক্যালকুলেশন। তাহলে পার শেয়ারে ডিভিডেন্ড হচ্ছে 12 টাকা। 12% ছিল, দেখো 100 টাকার করেও রেখেছিলাম 12 টাকা। আর এটা 1 প্লাস আমাদের ডিভিডেন্ড ট্যাক্স বেরিয়েছিল 13%, 13.1969। তাহলে সেটাকে আমরা পার্সেন্টেজ যদি না দিই তাহলে লিখবো কত? 0.131969। তাহলে পয়েন্টটাকে এগিয়ে নিলাম, নিয়ে যেটা হলো এই টোটালটা দিয়ে 1 প্লাস এইটা দিয়ে এই 12কে ইন্টু করতে হবে। আর আর মাইনাস এস, আমাদের রেডিমেবল প্রাইস কত? 120। আর আমরা নেট প্রসিডস পেয়েছিলাম এক একটা শেয়ার ইস্যু করে 104 টাকা 50, মাইনাস করলাম। তাহলে মাইনাস করলে সেটাকে 5 দিয়ে ডিভাইড করব। তার মানে কি? আমরা 104 টাকা ইস্যু করেছি কিন্তু রেডিম করছি কত? 120 টাকায়। আমাদের লস হচ্ছে তো। তাহলে লস হচ্ছে কত? এই দুটো মাইনাস করলে যেটা হচ্ছে সেটা টোটাল লস। কিন্তু আমরা যেহেতু প্রেফারেন্স শেয়ারটা রেডিম করবো 5 বছর পরে, তাহলে পুরো খরচটা 1 বছরের উপর চাপাবো কেন? সেটাকে তাহলে 5 বছরে ডিভাইড করে দিই। সেটা 5 ইয়ার্স দিয়ে ডিভাইড করে আমরা পার ইয়ারে লস পাচ্ছি কত? দেখো এখানে ক্যালকুলেশন করে করেছি 3 টাকা 10, 3.1। তাহলে পার ইয়ারে লস হচ্ছে 3.1। 5 ইয়ার্সের লস কিন্তু 15.5 হবে। তাকে আমরা 5 দিয়ে ডিভাইড করে পার ইয়ারের লসটা বের করে নিয়েছি। আর এই যে কস্টটা আমার বেরোচ্ছে ডিভিডেন্ডের পিছনে এতটা কস্ট, আর আমার লস যাচ্ছে সেটা হচ্ছে 3 টাকা 10। টোটাল কস্ট কত? এটা এই টোটাল কস্টটাকে ডিভাইড করছি কি বলতো? রেডিমেবল প্রাইস আর ইস্যুড প্রাইস দুটোকে প্লাস করে 2 দিয়ে ডিভাইড করছি, মানে কি? অ্যাভারেজ প্রাইস। অ্যাভারেজ প্রাইস বের করছি আমরা প্রেফারেন্সের। রেডিমেবল প্রাইস আর ইস্যুড প্রাইস দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করেছি, যেটা বেরিয়েছে সেটাই হচ্ছে আমাদের অ্যাভারেজ প্রাইস। তাহলে সেই অ্যাভারেজ প্রাইস দিয়ে ভাগ করেছি। হ্যাঁ, তাহলে এটা ইন্টু করলে আমরা বের করেছি 13 টাকা 58, 13.58। তার সঙ্গে আমাদের লস আছে 3.10। তাহলে দুটো প্লাস করলে যেটা হচ্ছে এইটা আমার টোটাল কস্ট। টোটাল কস্ট কত টাকাতে? 112 টাকাতে। তাহলে কস্ট পার শেয়ারে কত হবে করলে বেরোচ্ছে 0.1486। সেটাকে পার্সেন্টেজ করলে 14.86%। বোঝা গেল? তাহলে আমরা কিন্তু কস্ট যখন বের করছি ডিভিডেন্ডের পিছনে কতটা কস্ট, আর আমাদের ইস্যু আর রেডিমশনের পিছনে কতটা লস হয়েছে, সেই লসটা পার ইয়ারে ভাগ করে নিয়েছি। পার ইয়ারের লস আর এখানে ডিভিডেন্ডের পিছনে খরচা, এই দুটো মিলে আমাদের পার শেয়ারে খরচা। তাহলে সেই খরচাটা কোন প্রাইসের উপর? আমরা একটা রেডিমেবল প্রাইস পেয়েছি, একটা ইস্যুড প্রাইস পেয়েছি, তার দুটো প্রাইসকে অ্যাভারেজ করে দিয়েছে না। তাহলে অ্যাভারেজ প্রাইস হচ্ছে কত? দুটোকে প্লাস করে 2 দিয়ে ডিভাইড করেছি। তাহলে ডিভাইড করে যে পয়সাটা বেরিয়েছে তাহলে সেইটাই এই এত টাকা কস্ট আমার। তাহলে যে খরচটা হচ্ছে ডিভিডেন্ডের কস্ট আর লস দুটোকে প্লাস করে নিয়েছি এখানে দেখো, আর অ্যাভারেজ প্রাইস দিয়ে ডিভাইড করেছি, তাহলেই আমার কস্ট অফ প্রেফারেন্স শেয়ার বেরিয়ে গেছে। এবার যদি এখানে কর্পোরেট ডিভিডেন্ড ট্যাক্স না থাকতো, কর্পোরেট না, ডিভিডেন্ড ট্যাক্স যদি না থাকতো, তাহলে ডিভিডেন্ড ট্যাক্স না থাকলে আমরা কি করতাম? 1 মাইনাস ডিডিটা এখানে করতাম না। তাহলে এখানে পুরো 12 টাকা বসিয়ে দিতাম, তারপরেই প্লাস করতাম এখানকার লসটা। ঠিক আছে? তাহলে ডিভিডেন্ড ট্যাক্স যদি না থাকে এই পোর্শনটা করবে না। ঠিক আছে? আর ডিভিডেন্ড ট্যাক্সে 1 প্লাস ডিটি, ভুল করেও যেন 1 মাইনাস ডিটি করো না।
কর্পোরেট ট্যাক্সে তোমরা করেছো 1 মাইনাস টি কর্পোরেট ট্যাক্স, কিন্তু ডিভিডেন্ড ট্যাক্সের ক্ষেত্রে 1 প্লাস ডিটি। কারণ ডিভিডেন্ড যেটা দেওয়া হয় 12 টাকা যদি শেয়ার হোল্ডারদের দেওয়া হয়, তাহলে এই 12 টাকার উপর আমরা ট্যাক্স ক্যালকুলেশন করলে 13% যেটা আসছে, সেই 13% ট্যাক্স কিন্তু 12 টাকার উপর যা হবে সেই টাকাটা সরকারকে দিতে হবে কোম্পানিকে। তার মানে কোম্পানির ডিভিডেন্ডের পিছনে খরচ হচ্ছে, শেয়ার হোল্ডারদের 12 টাকা দিচ্ছে, আর সরকারকে আবার এর উপর একটা 13% ট্যাক্স করে সরকারকে দিচ্ছে। তার মানে ডিভিডেন্ডের পিছনে খরচ হয়ে যাচ্ছে কত, দিস প্লাস দিস। ওই জন্যই এখানে 1 প্লাস করা হয়েছে। ঠিক আছে, ভুল করে জানো 1 মাইনাস করো না। তাহলে এটা 1 প্লাস এটা করে 12 টাকা দিয়ে গুণ করে যেটা হলো ডিভিডেন্ডের খরচ, সেটা আসছে কত, 13 টাকা 58, আর লস গেছে 3 টাকা 10। তাহলে এটা প্লাস করে নিয়ে আমরা অ্যাভারেজ প্রাইস দিয়ে ভাগ করলেই আমাদের কস্ট বেরিয়ে আসছে। তাহলে এটা বোঝা গেল। তাহলে প্রেফারেন্স শেয়ারে এটা ছাড়া আমাদের থাকতে পারে কি, রেডিমেবল যদি থাকে সেখানে ডিভিডেন্ড ট্যাক্স না থাকে 8%টা করবো না। আর যদি রেডিমেবল না হয় তাহলে সেখানে তো ডি বাই পি বা ডি বাই এস সরাসরি ফর্মুলা লিখে দেবো। আর সেখানেও যদি ডিভিডেন্ড ট্যাক্স থাকে তাহলে ডি ইন্টু এটা বাই এস করতাম। রেডিমেবল প্রাইস মানে এই রেডিমেবল প্রাইস না থাকলে এই পোর্শনটা আর এই পোর্শনটা থাকতো না, এর বদলে এখানে কি হয়ে যেত, অনলি পি হয়ে যেত। ঠিক আছে, তাহলে প্রেফারেন্স শেয়ারের যে অঙ্কটা করলাম এটা কিন্তু একটা ধরতে গেলে যে অঙ্কটা করেছি পুরো চ্যাপ্টারকে কভার দিয়ে অঙ্ক করেছি। এটা করলে সব রকম পেরে যাবে আশা করছি। ঠিক আছে, আর ছোট ছোট অঙ্ক যেগুলো আছে সেগুলো বললাম তো, ডি বাই পি করবে বা ডি বাই এস করবে। সেটা হচ্ছে যদি ডিভিডেন্ড ট্যাক্স না থাকে, আর ডিভিডেন্ড ট্যাক্স থাকলে ডি ইন্টু 1 প্লাস ডিটি বাই এস করবে। তাহলে রেডিমেবল না হলে এই পোর্শনটা হবে না। ঠিক আছে, তাহলে সেখানে তোমার ইজিভাবে ক্যালকুলেশন হয়ে কস্ট অফ প্রেফারেন্স শেয়ার এসে যাবে। ঠিক আছে, তাহলে কস্ট অফ প্রেফারেন্স শেয়ারে তেমন কিছু নেই। রেডিমেবল প্রাইস হলে, আচ্ছা এখানে রেডিমেবল প্রাইস হলে আমাদের রেডিমেবল প্রাইস একটা বের করতে হয়। যদি রেডিমেবল প্রেফারেন্স শেয়ার হয় তাহলে একটা রেডিমেবল প্রাইস বের করবো যেটাকে আর বলি, আর একটা নেট প্রসিডস যেটা বের করি আমরা যেটাকে এস বলি সেটা বের করে নেব। নাম্বার অফ ইয়ার বের করবো, ডিভিডেন্ড ট্যাক্স থাকলে ডিভিডেন্ড ট্যাক্সটা বের করবো। আর নেট প্রসিডস বের করার সময় মনে রাখবে, তুমি যদি প্রিমিয়ামে ইস্যু করো তাহলে প্রিমিয়ামটা কি করছি, অ্যাড করছি। তারপর যদি ওতে ফ্লোটেশন কস্ট থাকে সেটাও লেস করব, আন্ডার রাইটিং কমিশন থাকে সেটাও লেস করব, করে কত টাকা আমাদের হাতে আসছে তাহলে সেই টাকাটা আমরা বের করে নেব। তাহলে এখানে ফ্লোটেশন কস্টটা খালি নেই এই অঙ্কটা, ফ্লোটেশন কস্ট থাকলে সেটাও কিন্তু লেস করবে। তাহলে করে আমাদের নেট প্রসিডস বা এসটা বের করবে। আর একটা কথা মনে রাখবে, ফ্লোটেশন কস্ট, আন্ডার রাইটিং কমিশন অনেকেই কি করে রেডিমশনের সময়ও চাপিয়ে দেয়। এই ভুলটা করে আমার স্টুডেন্টরা কিছু কিছু করছিল, আমি দেখেছি। সেই জন্য তোমাদেরও এটা আমি অ্যালার্ট করছি যে আমরা যখন ফ্লোটেশন কস্ট চার্জ করছি কখন, ইস্যু করার সময় আমাদের ফ্লোটেশন কস্ট দিতে হচ্ছে। কারণ আমরা মার্কেটের থ্রু দিয়ে যাচ্ছি, তখন আন্ডার রাইটাররা আছে, দালালরা বসে আছে, তাদের থ্রু দিয়ে আমরা প্রেফারেন্স শেয়ারটা ইস্যু করছি। সেই জন্য তারা কমিশন নিচ্ছে কখন, ইস্যুর সময়। কিন্তু আমরা রেডিম করবো যখন, সে তো কোম্পানি আর শেয়ার হোল্ডার, তার মধ্যে কেউ থাকবে না। শেয়ার হোল্ডাররা আসবে, কোম্পানি থেকে পয়সা নেবে, চলে যাবে। তাহলে সেখানে তো কমিশন, আন্ডার রাইটিং কমিশন, ফ্লোটেশন কস্ট হওয়ার কোনো প্রশ্নই নেই। তাহলে সেইখানে কিন্তু রেডিমশনের সময় শুধুমাত্র লাগে কি, যদি প্রিমিয়ামে রেডিম করি প্রিমিয়ামটা অ্যাড করব, যদি ডিসকাউন্টে রেডিম করি ডিসকাউন্টটা লেস করব। ঠিক আছে, আর ইস্যুর সময় সেখানেই কিন্তু আমাদের ইস্যুড প্রাইস যেটা হবে সেটা ফেস ভ্যালু, যদি প্রিমিয়ামে ইস্যু করি প্রিমিয়ামে অ্যাড করব, তারপর তার থেকে ফ্লোটেশন কস্ট বাদ, আন্ডার রাইটিং কমিশন বাদ, যেটা বেরোবে তারপর সেটাই হচ্ছে নেট প্রসিডস। মনে থাকবে? তাহলে এইটা মনে রাখলেই অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এইটুকুই। এর পরের ক্লাসে ইকুইটি শেয়ার এবং রিটেন আর্নিং নিয়ে আসছি। ইকুইটি শেয়ারের ক্যালকুলেশন করে দেখাবো, ফর্মুলাটা আলোচনা করব পরের ক্লাসে। আজকের মতো টাটা।